আমাদের প্রচেষ্টা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদেরকে। তো আমি আজকে যে বিষয়ে তোমাদেরকে পড়াবো সেটা বেসিক্যালি তুমি বায়োলজি সাবজেক্টটাতে তোমার নলেজ কিভাবে ডেভেলপ করবে, আর পরবর্তীকালে তুমি যদি বায়োলজি নিয়ে রিসার্চ বা গবেষণা করতে চাও সেক্ষেত্রে তোমার পদক্ষেপটা কীরকম হবে। বেসিক্যালি তুমি পড়াশোনাটা স্টার্ট করার ক্ষেত্রে তোমার অ্যাকচুয়াল কনসেপ্ট বায়োলজিতে কিভাবে জন্মাবে। তো প্রথমেই যদি তুমি বায়োলজি টার্মিনোলজিটা দেখো, সেটা একটা এই বায়োলজি পার্টটাতে এই যে বায়ো কথাটা রয়েছে না, এটা নিয়ে আমরা সবসময় আমাদের মনে একটা কী চিন্তা থাকে না, বায়ো কথার অর্থ হলো জীব বা আমাদের পরিবেশে থাকা জীব, প্রাণী, উদ্ভিদ এই সকল, বা এখন মাইক্রো অর্গানিজম থেকে আরম্ভ করে যে অর্থাৎ অণুজীব যারা, ভাইরাস, ব্যাকটেরিয়া, এইসব এই বায়োর মধ্যে অন্তর্গত। কিন্তু ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা এরকমই যে তুমি বায়োলজি সম্পর্কে জানতে গেলে তোমাকে প্রত্যেকটা বিষয়ে যথারীতি ধরো ভৌত বিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, প্রত্যেকটা ব্যাপারে তোমার নলেজ না থাকলে অ্যাকচুয়ালি বায়োলজিটাকে বোঝা কিন্তু খুব কষ্টকর, অ্যাটলিস্ট একটু উপরের দিকে গেলে। তো কিভাবে বলি, মনে করো তুমি কোনো একটা বায়োলজির পুরো ব্যাপারটাকে জানতে গেলে তোমার দু তিনটা বিষয়ে খুব জানা প্রয়োজন। প্রথমত হচ্ছে বায়োমলিকিউলস, মানে আমাদের, তুমি জানো বায়োমলিকিউলস অর্থাৎ বায়োমলিকিউলস যদি তুমি দেখো ব্যাপারটা সেটা এইরকমই। এটা বেসিক্যালি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আর এখন নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। তো তোমাকে এই ব্যাপারটা তুমি যদি জানো, তুমি বায়োলজিতে থাকা সমস্ত মলিকিউলগুলো, অণুগুলো সম্পর্কে জানতে পারবে, যারা আমাদের পুরো কার্যক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করছে। অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ নয়, এরাই করছে কার্যক্রিয়াটা, আর এদেরকে নিয়ন্ত্রণ করছে আমাদের পুরো কোষ অর্থাৎ সেল, আর সেলের মধ্যে থাকা নিউক্লিয়াস। এগুলো অ্যাটলিস্ট 9-10-এর ছেলে সবাই জানে। কিন্তু মনে করো কোনো একটা প্রক্রিয়া, গ্লাইকোলাইসিস, আমাদের কোনো একটা কার্বোহাইড্রেট কিভাবে আমাদের শরীরে কিভাবে সেটা মেটাবোলাইজড হয়, সেটা জানার জন্য গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল অর্থাৎ ক্রেবস চক্র এগুলো রয়েছে। কিন্তু এই ব্যাপারগুলোর যদি এনার্জেটিক্স দেখো, মানে এগুলো কিভাবে হয়, এগুলো হতে কতটা এনার্জি লাগে, সেগুলো কিন্তু অতটাও বায়োলজি ঘেঁষা নয়। সেগুলো জানতে গেলে তোমাকে পুরো কেমিস্ট্রি সম্পর্কে তোমার ধারণা থাকা প্রয়োজন। আবার তুমি যদি শুনতে চাও, মনে করো কোনো আমাদের ডিএনএ, আরএনএ এই লেভেলে, বা আমাদের ডিএনএ, আরএনএ কীভাবে কাজ করছে বা এদের কেমিক্যাল স্ট্রাকচার, সেগুলো কেমিস্ট্রি জানা দরকার। কিন্তু ব্যাপারটা এখানেই শুধু ডিএনএ কি ডিএনএ নিয়েই সীমাবদ্ধ তা তো নয়। একটা ডিএনএর পুরো স্ট্রাকচার যদি তুমি অ্যানালিসিস করতে যাও, সেক্ষেত্রে তোমাকে আজকালকার যুগে অনেক অ্যাডভান্স প্রসেসের সাহায্য নিতে হয়, যেগুলো পুরো ফিজিক্স বা বায়োফিজিক্স পার্টের অন্তর্গত। তো সেগুলো জানতে গেলে তোমাকে টোটাল ফিজিক্স জানা প্রয়োজন। আর একটা জিনিস যেটা হচ্ছে কিনা, মনে করো কোনো একটা বায়োলজিক্যাল সায়েন্সের কোনো একটা ডেটা, সেটাকে তুমি যদি বলো যে এটা আমাদের পৃথিবীতে বা আমাদের এই কোনো একটা দেশের কোনো একটা পার্টের ক্ষেত্রে সত্য, তো সেটা সত্যতা প্রমাণ করতে গেলে তোমাকে সাহায্য নিতে হবে স্ট্যাটিস্টিক্সের। তো এইভাবে তুমি যদি দেখো, তো বায়োলজিটা একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড, যেখানে তোমার সমস্ত ব্যাপারে তোমার একটা হোল কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ। তো আমি সেই ব্যাপারে যাওয়ার আগে আমি তোমাদের বলবো তুমি কিভাবে বায়োলজি পড়া শুরু করবে, আর তারপরে আমরা অনেক ভিডিও আপলোড করবো যেগুলো তোমাকে সাহায্য করবে এই ব্যাপারে এগিয়ে নিয়ে যেতে। তো ধরে নাও তুমি কোনো একটা বায়োলজিতে প্রথমত তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো একটা সেল বা কোষ। তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো একটা কোষ বা সেল, এটা তোমাকে জানতে হবে। তো এই কোষটা কিভাবে গঠিত হচ্ছে, কোষের মধ্যে কি কি অঙ্গাণু রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, আর নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে, আর কিভাবে এই কোষটা গঠিত হচ্ছে, তুমি যদি পুরো কোষ সম্পর্কে তোমার একটা হোল কনসেপ্ট চলে আসে, তাহলে তোমার বায়োলজির কোনো জিনিসকে বোঝার জন্য আর তোমাকে ভাবতে হবে না। কিন্তু এখানেই প্রশ্ন যে কোষটা কি এতটাই, কোষটা অনুবীক্ষণিক বা যাই হোক না কেন, যদি কোষটাকে তোমার দেখতে অনুবীক্ষণ যন্ত্রেরও সাহায্য নিতে হয়, সেক্ষেত্রেও কোষটাকে কি বোঝা এতটাই সোজা তা নয়। কারণ তুমি যদি একটা কোষের সিম্পল ড্রয়িং করি, আমি মনে করি এটা একটা, আমি যদি কোষ বলি, এর মধ্যে ধরে নাও এটা একটা নিউক্লিয়াস, এর মধ্যে ডিএনএ, আরএনএ আছে, আর এখানে আমাদের বিভিন্ন অর্গানেলিসগুলো আছে,
এটা সাইটোপ্লাজম, আর এখানে বিভিন্ন অর্গানেলসগুলো আছে। আর এটাকে যদি আমি প্রাণীকোষ হয় তো সেক্ষেত্রে এটা হলো আমাদের প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন যাকে বলে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে ধরো কোষ প্রাচীর বা এগুলো থাকবে, কিন্তু সেগুলো গেল সেলের আবরণীর মধ্যে দিয়ে। কিন্তু তুমি যদি ধরো এই পুরো কোষটা কী কী নিয়ে গঠিত, বেসিক্যালি তুমি মলিকিউলার লেভেলে যদি অণুবীক্ষণিক লেভেলে ভাবো, অর্থাৎ একদম আণবিক লেভেলে, তো এগুলো বেসিক্যালি গঠিত হচ্ছে তিনটা জিনিস নিয়ে। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, এ ধরো কার্বোহাইড্রেট, এক নাম্বার, দুই প্রোটিন, আর একটি হলো ফ্যাট, আর এখন নতুন আসছে সেখানে ডিএনএ আর আরএনএ। এইগুলি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ডিএনএ ও আরএনএ, এই চারটা বিষয় তোমাকে প্রথমে জানতে হবে। তো আমি বেসিক্যালি এগুলো বলবো, এগুলো কিভাবে কাজ করে বা এগুলো কিভাবে থাকে, এগুলোর ক্লাসিফিকেশন কি, এগুলো কিভাবে তুমি শ্রেণীবিভাগ করবে সেই ব্যাপারে। আর এখনকার যুগে বায়োলজির আরেকটা অ্যাডভান্টেজিয়াস দিক হলো কি না, মলিকিউলার বায়োলজি, যেটা হলো মলিকিউলার বায়োলজি। তো এই মলিকিউলার বায়োলজি কিসের ওপর কথা বলে? এই মলিকিউলার বায়োলজি তুমি যদি ভাবো, এই মলিকিউলার বায়োলজি বেসিক্যালি তোমার ডিএনএ, আরএনএ এদের সিনথেসিস, অর্থাৎ এগুলো কিভাবে তৈরি হয়, আর আলটিমেটলি ডিএনএ আরএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হয়। তুমি যদি দেখো আমাদের একটা সেলের পুরো কার্যক্ষমতা কিভাবে নিয়ন্ত্রিত হয় বা একটা সেল কিভাবে কাজ করে, তো এক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই প্রোটিন। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই প্রোটিন। তো এই প্রোটিনটা সবসময় কি আমরা বাইরে থেকে নিই, না এটা কোথা থেকে আসে? এই প্রোটিনের যদি তুমি কিভাবে আসে বা প্রোটিনের উৎসটা কি, তুমি এটাকে যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে তোমাকে দুটো জিনিস আমি একটা বলি। মনে করো এটা আমার হলো ডিএনএ। এই ডিএনএ থেকে প্রথমে কি তৈরি হয় না, ডিএনএ থেকে রেপ্লিকেশন প্রসেসে, ধরে নাও রেপ্লিকেশন প্রসেসে এই রেপ্লিকেশন প্রসেসে তৈরি হয় ডিএনএ। মানে কি না, এই ডিএনএ থেকে আরেকটা ডিএনএ আমার তৈরি হলো, সেম কপি। মানে আমার একটা ডিএনএ ছিল, তার থেকে দুটো কপি তৈরি হলো প্রত্যেকবার কোষ বিভাজনের সময়। আর এরপর কি হয় না, এই ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ। সেই প্রসেসটিকে কি বলে? সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। অর্থাৎ ডিএনএ থেকে হয়ে গেল আরএনএ। এরপর এই আরএনএ আরেকটি প্রসেস যাকে বলা হয় ট্রান্সলেশন, এই পদ্ধতিতে তৈরি করে প্রোটিন। তাহলে ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন। এই যে টোটাল প্রসেসটা, এটা যদি আমাদের কোনো সেলের মধ্যে একবার বন্ধ হয়ে যায় তো সেই সেলের মৃত্যু নিশ্চিত। তো এই প্রসেসটাকে কি বলে বায়োলজিতে? সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। এই প্রসেসটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা। তো সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বলতে বোঝায় এই প্রসেসটা। এটা খুব একটা এসেনশিয়াল প্রসেস। আমি পরবর্তীকালে তো বেসিক্যালি মলিকিউলার বায়োলজি এই প্রসেসটা নিয়েই তৈরি। অর্থাৎ একটা ডিএনএ কিভাবে, তার থেকে ডিএনএ তৈরি হলো, তার পুরো মেকানিজমটা কি, ডিএনএ থেকে কিভাবে আরএনএ তৈরি হলো, আর সেই আরএনএটাই কি পুরোপুরি ফাংশনাল, না সেক্ষেত্রে আরও কোনো মডিফিকেশন দরকার, যাকে আমরা বলি স্প্লাইসিং। আর আরএনএ থেকে প্রোটিন, সেই যে প্রোটিন তৈরি হলো, এই প্রোটিনটা তৈরি হয় সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। সেটা কিভাবে একটা ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে অন্য অর্গানেলিতে, অর্থাৎ অন্য অঙ্গাণুতে কিভাবে ট্রান্সপোর্ট হয়।
আর কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি দেখি এই যে আমাদের বিভিন্ন হরমোন থেকে আরম্ভ করে অন্য যে প্রোটিনগুলো রয়েছে সেগুলো কিভাবে কোষের বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ এগুলো সিক্রেশন হয়। এই যে সিক্রেশন প্রসেসটা, এই টোটাল মেকানিজম যে বিজ্ঞানের অর্থাৎ বায়োলজি যে ফিল্ডে টোটালের ডিসকাশন রয়েছে সেটা হচ্ছে মলিকুলার বায়োলজি। হলো, এবারে আমি যাচ্ছি এই পার্টটাতে, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ডিএনএ, আরএনএ, এই প্রসেসটা বা এদের সম্পর্কে এক টোটাল ওভারভিউ আর এদের সিনথেসিস, এদের সমস্ত প্রক্রিয়াকরণ যে পার্টে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। এই পার্টটা বেসিক্যালি বায়োকেমিস্ট্রি। তো এই পার্টটাকে বলা হবে বায়ো কেমিস্ট্রি, অর্থাৎ এদের সমস্ত ব্যাপারগুলো এখানে আলোচনা করা হবে। তো আমি মলিকুলার বায়োলজি ওভারভিউটা দিয়েছি, এবার বায়োকেমিস্ট্রিতে এগুলো কিভাবে কি কাজ করে সেটা একটু বলতে চাই। তো কার্বোহাইড্রেট হলো পলি হাইড্রক্সি অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড মানে সিঙ্গেল বন্ড CHO, আর অন্য আরেকটি কি না সেম পলিহাইড্রক্সি সঙ্গে কিটোন অর্থাৎ C+O। তো এইভাবেই বেসিক্যালি কার্বোহাইড্রেটগুলো তৈরি হয়। এরপর কি এর ক্লাসিফিকেশানে যদি যাই, তো এটা কিভাবে তৈরি হচ্ছে, তো সেখানে কার্বোহাইড্রেট বেসিক্যালি যদি ভাবো একে এর ইংরেজি বা এর বিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্যাকারাইডস। তো এখানে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে বেসিক্যালি মনোস্যাকারাইড, স্যাকারাইড, 2 নম্বর ডাইস্যাকারাইড, ডাই থেকে অলিগোস্যাকারাইড, আর একটি হলো পলিস্যাকারাইড। এই তিনটা। তো মনোস্যাকারাইড অর্থাৎ এগুলো একটাই সিম্পলেস্ট সুগার বা সিম্পল সুগার এগুলো। অলিগো অর্থাৎ যখন দুটো বা তার চাইতে বেশি অর্থাৎ 2 to 10, এখানে 2 থেকে 10টি মনোস্যাকারাইড মলিকিউল পরপর যুক্ত হয়ে তৈরি করছে অলিগোস্যাকারাইড। আর পলিস্যাকারাইড অর্থাৎ 10-এর বেশি। এখন মনোস্যাকারাইড কোনগুলো না, সেই অনুযায়ী সব থেকে সিম্পলেস্ট হলো গ্লিসারঅ্যালডিহাইড। আমি এর আণবিক ফর্মুলাতে এখন যাচ্ছি না। গ্লিসারঅ্যালডিহাইড, তারপর গ্লুকোজ, তারপর আসে ফ্রুক্টোজ। যাকে সেগুলো তোমরা পরে জানবে। অলিগোতে কি কি রয়েছে, এর একটা উদাহরণ হলো মল্টোজ, সুক্রোজ, এগুলো। আর পলিস্যাকারাইডে আরও অনেক সমস্ত জটিল যত কার্বোহাইড্রেট রয়েছে সবগুলো পলির মধ্যে পড়ছে। তো এখানে তুমি যদি দেখো যতই কার্বোহাইড্রেট থাকুক না কেন, এইগুলোর উদাহরণ বলতে গেলে স্টার্চ ধরো বা সেলুলোজ, এগুলো সাধারণত পলির মধ্যে পড়ে। এখন মনোস্যাকারাইড মানে সমস্ত যত জটিল কার্বোহাইড্রেট রয়েছে সবগুলো যখন শরীরের মধ্যে বিশ্লেষিত হয় বা মেটাবোলাইজড হয়, সেগুলো আলটিমেটলি কিন্তু তৈরি করে এই মনোস্যাকারাইড অর্থাৎ গ্লুকোজ। এবার সেই গ্লুকোজ আলটিমেটলি ভেঙে সমস্ত আমাদের এনার্জি বা বেসিক্যালি মেন সোর্স, আমাদের বডির মেন সোর্স অফ এনার্জি অর্থাৎ প্রধান উৎস এনার্জির বা শক্তি, সেটা এখান থেকেই আসে। এবারে এর থেকে বেশি ইন্ট্রোডাকশান আমি দিচ্ছি না, এগুলো পরবর্তীকালে ডিটেলস আমরা আপলোড করব ভিডিও। কিন্তু প্রোটিনের ব্যাপারটা এবার একটু আসা যাক। প্রোটিন ব্যাপারে অলরেডি আমি বলেছি প্রোটিন বডিতে কিভাবে তৈরি হয়। তো সেখানে দেখো প্রোটিনে যদি জাস্ট প্রোটিনের ব্যাপারে আসার আগে প্রোটিন কী দিয়ে তৈরি,
যদি দেখো প্রোটিন বেসিক্যালি তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে, যাকে বলে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে, অর্থাৎ প্রোটিনের ফাংশনাল ইউনিট, অর্থাৎ এক একটি অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হয়। কীভাবে যুক্ত হয়, অর্থাৎ একটি অ্যামিনো অ্যাসিডের একটু স্ট্রাকচারে আসা যাক, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। সেক্ষেত্রে যদি দেখো অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে, মাঝে থাকছে কার্বন অ্যাটম, এই পাশে থাকে কার্বক্সিল গ্রুপ, এ পাশে থাকে ধরে নাও আর মানে যে কোনো অ্যালকিল গ্রুপ, আর এ পাশে থাকে NH2 অর্থাৎ অ্যামিনো গ্রুপ, আর এ পাশে থাকে হাইড্রোজেন। এখন এটা একটা সিম্পল, অর্থাৎ নট সিম্পল, এটা জাস্ট একটা স্ট্রাকচারাল ওভারঅল ফর্মুলা অ্যামিনো অ্যাসিডের। এখন যদি নেক্সট আরেকটা অ্যামিনো অ্যাসিড আসে এর সাথে, তখন সেক্ষেত্রে কী তৈরি হবে না, এই কার্বক্সিল গ্রুপের সঙ্গে এই অ্যামিনো অ্যাসিড অর্থাৎ পরবর্তী অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের সঙ্গে একটা বন্ড তৈরি হবে, অর্থাৎ CONH বন্ড। এই যে বন্ডটা তৈরি হলো, এটা বেসিক্যালি পার্সিয়ালি ডাবল বন্ড ইন ক্যারেক্টার, তো এটা তৈরি করছে পেপটাইড বন্ড। এইভাবে পেপটাইড বন্ড তৈরি হতে হতে এইভাবে একটা অ্যামিনো অ্যাসিডের চেন তৈরি হয়, যাকে পরবর্তীকালে বলা হয় কিনা পেপটাইড চেন। এই পেপটাইড, এরকম অনেক পেপটাইড চেন একসাথে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পরস্পরের সঙ্গে পেঁচিয়ে তৈরি করছে পলিপেপটাইড, এবং আস্তে আস্তে সেগুলো অনেক প্রসেসিংয়ের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন স্ট্রাকচারাল স্টেপ আছে, প্রাইমারি স্ট্রাকচার, প্রাথমিক স্ট্রাকচার, অর্থাৎ সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার, এইভাবে এরা তৈরি করে কিনা একটা ফাংশনাল প্রোটিন, বিভিন্ন স্টেপে স্টেপে প্রসেসিং হয়ে। তো এই প্রসেসগুলো মলিকুলার বায়োলজি পার্টস এবং বায়োকেমিস্ট্রি দুটোতেই রয়েছে। তাছাড়াও এখন স্ট্রাকচারাল বায়োলজি বলে যেখানে সমস্ত প্রোটিন কিভাবে তৈরি হয়, সেক্ষেত্রে এগুলো দেখানো হচ্ছে। তো এটা মনে রাখা উচিত কিনা, এইভাবে পেপটাইড বন্ড এখানে ইনভলভ। তো আমরা যখন যে কোনো প্রোটিন বাইরে থেকে খাই, যেমন মাছ, মাংস, ডিম এর মাধ্যমে, তো সেগুলো কি হয়, সেগুলো প্রথমে এসে অ্যামিনো অ্যাসিডে ভেঙে যায়। এখন সেই অ্যামিনো অ্যাসিডগুলি আবার একটু আগেই বলা হয়েছে কিনা ট্রান্সলেশন প্রসেস, এই ট্রান্সলেশনের প্রত্যেকবার নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে একটা ফুললি ফাংশনাল প্রোটিন তৈরি করে। তো এটা হলো প্রোটিনের ইন্ট্রোডাকশন। এখানে যদিও অনেক ব্যাপার রয়েছে কিনা, এই পেপটাইড বন্ড নিয়ে অনেক কথা বলার আছে, যেমন আইসোইলেকট্রিক পিএইচ, অর্থাৎ এই যে দেখা যাচ্ছে এক একটা অ্যামিনো অ্যাসিড, যদি দেখো তো অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে দুটো, অর্থাৎ এই কার্বক্সিল গ্রুপটা হলো নেগেটিভলি চার্জ, এখানে অ্যামিনো অ্যাসিডটা হলো অ্যামিনো গ্রুপটা হলো পজিটিভলি চার্জ, যেগুলো টোটালি কী করছে না, এটার একটা চার্জ ক্যাপাসিটিকে নিউট্রাল করে একটা নির্দিষ্ট পিএইচে। তো সেক্ষেত্রে সেই পিএইচটাকে আইসোইলেকট্রিক পিএইচ বলা হয়। এক্ষেত্রে এর অনেক পিএইচ বা পিকেএ ভ্যালু কীভাবে তুমি ডিটারমাইন করবে বা নির্ণয় করবে, এবং প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের এখন যে বেসিক্যালি যে ফর্মুলাতে ডাকা হয়, সেগুলো পজিটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ অ্যামিনো অ্যাসিড কী, এইভাবে। তো আমরা এর সম্পর্কে ডিটেলস অনেক ভিডিও পরে আপলোড করব, ছোট ছোট ভিডিও। আর নেক্সট এবারে যাচ্ছি ফ্যাটে, অর্থাৎ ফ্যাট ব্যাপারটা কী দেখো। তো এবারে আসছি আমি ফ্যাটের কি ক্লাসিফিকেশন বা ফ্যাট ব্যাপারটা কী। তো ফ্যাটের সঙ্গে আমরা যে নর্মাল অয়েল দেখি, অর্থাৎ তেল, এর একটাই ডিফারেন্স কি না, ফ্যাট নর্মাল রুম টেম্পারেচারে সলিড অবস্থায় থাকতে পারে, যেখানে অয়েল পারে না। এটা জাস্ট, আর কোনো ডিফারেন্স নেই ফ্যাটের সাথে তেলের। কিন্তু ফ্যাট কিভাবে তৈরি হচ্ছে, আর ফ্যাট কেন এত ইম্পর্টেন্ট, এর পরবর্তীকালে তোমরা যদি কেউ প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার করে থাকো সেলের মধ্যে, তো দেখবে সেটা ফসফোলিপিড দিয়ে তৈরি হয়েছে। ফ্যাটকে অ্যাকচুয়ালি লিপিড বলা হয়, লিপিড। তো সেগুলো দেখবে কিনা তৈরি হয়েছে এইরকম লিপিড দিয়ে, ফসফোলিপিড বা আরও অন্যান্য টাইপের লিপিড, সেগুলো আমরা পরবর্তীকালে সেল মেমব্রেন পড়ানোর সময় তার স্ট্রাকচারাল ডিটেলসে যাব। কিন্তু এখন বেসিক্যালি ফ্যাটের ক্লাসিফিকেশানে যদি যাও, সেগুলো তৈরি হচ্ছে কতগুলো ব্যাপার নিয়ে। একটা হচ্ছে ফার্স্ট অফ অল সিম্পল ফ্যাট, তারপর আসছে কমপ্লেক্স অর্থাৎ জটিল কমপ্লেক্স ফ্যাট, তারপর আসছে ডিরাইভড। যদিও এর আরও একটা ক্লাসিফিকেশান রয়েছে, সেটা আমি এখন বলছি না, সেটা আমি পরে এক্সাম্পল দিয়ে বলে দেব, কিন্তু এখন জাস্ট এগুলো দেখো, সিম্পল, কমপ্লেক্স এবং ডিরাইভ। সিম্পল কোনগুলো, তো দেখো তোমরা যদি ফ্যাটের মেটাবলিজম যদি কেউ জানো, জাস্ট
কি তৈরি হয় কোনো একটা ফ্যাট ভেঙে বডিতে, সেক্ষেত্রে দেখবে কোনো একটা ফ্যাট ভেঙে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তাহলে সিম্পল অর্থাৎ যেগুলো জাস্ট ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল নিয়েই তৈরি সেগুলোকে বলা হচ্ছে সিম্পল। ফর এক্সাম্পল ট্রাই অ্যাসাইল গ্লিসারল, ট্রাই অ্যাসাইল গ্লিসারল, এটা হলো সিম্পল। আমি একটা এক্সাম্পল দিলাম জাস্ট। কমপ্লেক্সে যদি যাও তো এখানের মধ্যে পড়ে যাচ্ছে কোনগুলো না, ওই সমস্ত রকম ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, এগুলো। আর ডিরাইভড অর্থাৎ যেগুলো কিনা এই সিম্পল ও কমপ্লেক্স থেকে ডিরাইভড হয়েছে, অর্থাৎ এর থেকে তৈরি হয়েছে, সেগুলোকে বলা হচ্ছে ডিরাইভড। এর মধ্যে অন্যতম একটা এক্সাম্পল হলো কোলেস্টেরল। হ্যাঁ, কোলেস্টেরল। আর একটা বিশেষ এক্সাম্পল কমপ্লেক্সের ক্ষেত্রে সমস্ত লাইপোপ্রোটিন, যেগুলো এর ক্ষেত্রে লাইপোপ্রোটিন যেগুলো রয়েছে আমাদের, লাইপোপ্রোটিনগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে বেসিক্যালি জানো এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, আইডিএল ইন্টারমিডিয়েট ডেন্সিটি লাইপোপ্রোটিন অ্যান্ড ভিএলডিএল ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এগুলো খুব ইনভলভ আমাদের অনেক বেসিক্যালি আমাদের হেলথ স্ট্যাটাস মেনটেনের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের শরীরে কতটা ফ্যাটের ডিটারমিনেশন, অর্থাৎ ফ্যাট কীভাবে আমাদের শরীরকে টোটালি সমস্ত ডিজিজের মুখে ফেলছে এখন জানো সবাই। তো এইগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাইপোপ্রোটিনগুলো। ফসফোলিপিড কেন এত ইম্পর্টেন্ট না, ফসফোলিপিডের বেসিক্যালি ফসফোলিপিড এবং কোলেস্টেরল ছাড়া কোনো মানুষ বাঁচবে না। তো আর ফসফোলিপিড এই দুটো এতটাই ইনভলভ কি না, কোলেস্টেরল ফসফোলিপিডের সব থেকে বেশি রোল যেখানে রয়েছে সেটা হচ্ছে এগুলো পুরো প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারটাকে তৈরি করে এবং মেনটেন করে। কারণ কোলেস্টেরল ফসফোলিপিড না থাকলে কোনো প্লাজমা মেমব্রেন থাকতো না। তো এগুলোর ব্যাপারে ডিটেলসে আমরা আসবো। তো এটা বেসিক্যালি গেল ফ্যাটের ক্লাসিফিকেশন, ফ্যাটকে আমরা এইভাবে ক্লাসিফাই করতে পারি এবং ডিটেলস স্ট্রাকচার আমরা পরে আলোচনা করব। এবারে এলো শেষ ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড আমি আগেই বলেছি, নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে কিছু না ডিএনএ আর আরএনএ। নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে ডিএনএ আর আরএনএ। এখন ডিএনএ আরএনএ কীভাবে তৈরি হয়, ডিএনএ আরএনএ স্ট্রাকচারাল ইউনিট কী, আমি জাস্ট সংক্ষেপে বলছি। তোমাদের কাছে দুটো শব্দ অর্থাৎ দুটো টার্মিনোলজি খুব এ সম্পর্কে ক্লিয়ার থাকা দরকার। একটা হলো নিউক্লিওটাইড, একটা হলো নিউক্লিওটাইড, আর অপরটি নিউক্লিওসাইড। একটি নিউক্লিওটাইড আর অন্যটি নিউক্লিওসাইড। এখন যদি দেখো কিনা এই নিউক্লিওটাইড কিভাবে তৈরি হয়, তো সেক্ষেত্রে বলি ডিএনএ অর্থাৎ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড। এখানে এই যে ডিঅক্সি রাইবোজ বা রাইবোজ, এইগুলো হলো এক একটি সুগার, অর্থাৎ আগে বলেছি স্যাকারাইড, এগুলো হলো এক একটি সুগার। তো এই সুগার এর সঙ্গে কি যুক্ত হচ্ছে, ডিএনএর ক্ষেত্রে তোমরা যদি দেখো ডিএনএ কী কী নিয়ে তৈরি, তো ডিএনএর ক্ষেত্রে যে বেসগুলো রয়েছে সেগুলো জানো পিউরিন, পিরিমিডিন, যার মধ্যে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, যেগুলোকে সংক্ষেপে প্রকাশ করা হয় অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আর এক্ষেত্রে জাস্ট একটা বেস পরিবর্তন হয়ে ইউরাসিল তৈরি হয় আরএনএর ক্ষেত্রে। কিন্তু এই যে বেসগুলো এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস, এগুলোকে বলা হয় পিউরিন, পিরিমিডিন, এই জায়গাগুলোকে বলা হয় নাইট্রোজেন বেস। তো যদি নিউক্লিওটাইড দেখো, নিউক্লিওটাইড তৈরি হচ্ছে বেসিক্যালি একটা সুগার মলিকিউল অর্থাৎ কার্বোহাইড্রেট যাকে বলছি। এটা কি হতে পারে, ডিঅক্সি রাইবোজ অথবা রাইবোজ। এরপর এর সাথে কি যুক্ত হচ্ছে, এর সাথে যুক্ত হচ্ছে মনে করো একটা ফসফেট গ্রুপ, তার সঙ্গে যুক্ত হচ্ছে একটা নাইট্রোজেন বেস হলো। তো এই সুগার, ফসফেট আর নাইট্রোজেন বেস
এই তিনটা একসাথে মিলে তৈরি করছে টোটাল নিউক্লিওটাইড মলিকিউলটা। এখন নিউক্লিওসাইড ব্যাপারটা কি? নিউক্লিওসাইড ব্যাপারটা আর কিছুই না, নিউক্লিওটাইড থেকে একটা ফসফেট বাদ দিলেই যেটা পড়ে থাকলো সেটা হলো নিউক্লিওসাইড। ঠিক আছে, তো এই দুটো জিনিস সম্পর্কে তোমাদের ওয়াকিবহাল হওয়া উচিত। এবং ডিএনএ আরএনএর স্ট্রাকচার সম্পর্কে আমি বললাম ডিএনএ কী নিয়ে তৈরি, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এগুলো পিউরিন, পিরিমিডিন বেস। হ্যাঁ, তো এগুলো এক একটি নাইট্রোজেন বেস। এখানে অ্যাডিনিন আর গুয়ানিন হলো পিউরিন, অ্যাডিনিন আর গুয়ানিন হলো পিউরিন, আর থাইমিন ও সাইটোসিন হলো পিরিমিডিন। ঠিক একই রকম এখানে আরএনএর ক্ষেত্রে পিউরিনগুলো হলো অ্যাডিনিন ও গুয়ানিন, আর এটা হলো সাইটোসিন ও ইউরাসিল, এগুলো। এখন যদি কোনো একটা ডিএনএ স্ট্রাকচারকে আমরা দেখি, ফর এক্সাম্পল আমি জাস্ট ফর সিম্পল ড্রয়িং, যদি এটা একটা ডিএনএ স্ট্রাকচার হয়, এখানে ডিএনএ আমরা জানি ডাবল স্ট্র্যান্ডেড, এখানে কি কি থাকে মনে করো, এখানে একটা অ্যাডিনিন রয়েছে নাইট্রোজেন বেস, এখানে যদি একটা থাইমিন থাকে, এখানে মনে করো গুয়ানিন আছে, এর কমপ্লিমেন্টারি বেস হিসাবে সাইটোসিনই থাকবে। এখানে যদি অ্যাডিনিন থাকে, এর কমপ্লিমেন্টারি বেস থাকবে থাইমিন, অর্থাৎ অ্যাডিনিনের সঙ্গে থাইমিনের পেয়ার হয় এবং গুয়ানিনের সাথে সাইটোসিনের। কিভাবে না, অ্যাডিনিন এর সাথে হাইড্রোজেন বন্ড, ডবল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, এক্ষেত্রে এটা ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এইভাবে কন্টিনিউয়াস র্যান্ডাম রিপিট, অর্থাৎ যে কোনো প্রকারে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন পরপর যুক্ত হয়ে তৈরি করছে ডিএনএ। আরএনএর ক্ষেত্রে কিছুই না, আরএনএ জাস্ট সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়, শুধুমাত্র একটা স্ট্র্যান্ডকে বাদ দিলেই, যদিও বাস্তবে কিন্তু আরএনএ, ফর এক্সাম্পল যদি তুমি বলো এটা একটা আরএনএ, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইন দ্যাট ওয়ে, এইভাবে যদি আরএনএ তৈরি হয়, এইভাবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, নেক্সট গুয়ানিন, জাস্ট র্যান্ডামলি, তো সেক্ষেত্রে এটা আমরা জাস্ট একটা সিঙ্গেল স্ট্র্যান্ড পাচ্ছি। কিন্তু বাস্তবে কোষের মধ্যে কিন্তু এইভাবে থাকে না আরএনএ। আরএনএ জাস্ট নিজেদের মধ্যে পুনরায় নিজেদের মধ্যে বেন্ডিং, অর্থাৎ বেঁকে গিয়ে নিজেদের মধ্যে কমপ্লিমেন্টারি বেস পেয়ার তৈরি করে বিভিন্ন আরএনএ একটা নিজস্ব সেকেন্ডারি স্ট্রাকচার নেয়, যে সেকেন্ডারি স্ট্রাকচারে কিন্তু এর মধ্যে কমপ্লিমেন্টারি বন্ডিং তৈরি হয়। এইভাবেই এরা বেসিক্যালি কোষের মধ্যে থাকে। তো সবশেষে আমি জাস্ট সামারাইজ করি, তুমি কিভাবে বায়োলজি পড়বে এত কিছু শোনার পরে। তো মনে করো তোমার কাছে প্রথম যে জিনিসটা সম্পর্কে সবচাইতে বেশি ধারণা ক্লিয়ার হওয়া দরকার, সেটি হলো একটি কোষ, অর্থাৎ সেল। এই সেল জানতে গিয়ে তোমাকে জানতে হবে এর প্লাজমা মেমব্রেন স্ট্রাকচার, আমি প্রাণী কোষের কথা বলছি, বা উদ্ভিদ কোষ হলে কোষ প্রাচীর আর অথবা সেল ওয়াল, এবং এর ভেতরে প্রত্যেকটি অর্গানেলির বেসিক্যালি অর্গানেলিগুলোর কাজ কি, ফাংশন কি, এদের স্ট্রাকচার কীরকম, আর এগুলো বেসিক্যালি কীরকমভাবে লোকেটেড রয়েছে, এদের সেন্ট্রিফুগাল যদি ভাবো, এদের সেন্ট্রিফিউগাল ফোর্স কত দিলে এরা থিতিয়ে পড়বে, এগুলো জানতে হবে। আর এর সঙ্গে জানতে হবে নিউক্লিয়াস কীভাবে নিয়ে তৈরি হয়েছে, নিউক্লিয়াসের মধ্যে কী কী রয়েছে এগুলো। তো প্রথম শুরু করতে হবে সেল দিয়ে। সেল থেকে শুরু করে সেলের উপাদানে যখন যাবে তখন এইভাবে বায়ো মলিকিউলসগুলো প্রত্যেকটি, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, এগুলো এরপরে তোমরা জানবে কি না সেল এই ব্যাপারগুলো ক্লিয়ার হলে তবেই তোমরা মলিকিউলার বায়োলজি জায়গাতে যাবে, অর্থাৎ ডিএনএ, আরএনএ এর ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, প্রত্যেকটি প্রসেস। তারপরে একটা কথা সবাইকে খুব মন দিয়ে শুনে রাখা উচিত বা জানাও উচিত কি না, বায়োলজি অর্থাৎ কোনো সায়েন্টিফিক নাম মুখস্থ নয়, বা বায়োলজি অর্থাৎ কোনো একটা প্রক্রিয়া বা কোনো একটা গাছের বা কোনো একটা মানুষের বা কোনো একটা প্রাণীর কোনো বিহেভিয়ারাল বৈশিষ্ট্যকে জেনে রাখা নয়। ব্যাপারটা হলো এটাই, বায়োলজি অর্থাৎ কানেক্টিং দ্য ডট, অর্থাৎ তুমি কতগুলো ডটকে, বায়োলজির মধ্যে থাকা কতগুলো ডটকে তুমি নিজের মতো করে কানেক্ট করতে পারলে। তুমি সেল পড়তে গিয়ে তোমাকে অবশ্যই বায়োমলিকিউল জানা উচিত, তোমাকে অবশ্যই মলিকুলার বায়োলজি জানা উচিত, তবেই তোমার একটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। এবং সেক্ষেত্রে তোমার এই কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিংটা যেদিন আসবে বা যেভাবে গড়ে তুলবে, যখনই গড়ে উঠে যাবে এই টোটাল কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং, তখন তোমার কাছে কোনো বায়োলজির কোনো ব্যাপার নিয়ে অ্যাটলিস্ট ধোঁয়াশা থাকবে না।
তুমি না জানতে পারো ইনফরমেশনটি, বাট স্টিল সেটা তোমার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো এই সিকোয়েন্সিয়ালি আপলোড করার, যাতে করে কিনা তোমাদের কাছে এই পুরো ব্যাপারটা টোটালি ক্লিয়ার হয়। ধন্যবাদ।